এক দফা লিখেছেন সাদিক কায়েম, আর সেটি পাঠ করেছেন নাহিদ ইসলাম। এবার প্রকাশ্যেই বললেন মাহফুজ আলম। দর্শক, একটি দেশের ইতিহাসের গতিপথ সম্পূর্ণ বদলে দেওয়ার সবচেয়ে বড় রাজনৈতিক ঘোষণাটি আসলে কার মস্তিষ্ক প্রসূত ছিল? জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে যখন পুরো দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে, তখন কে সেই অমোঘ নির্দেশনার খসড়া তৈরি করেছিলেন, যা একটি স্বৈরাচারী শাসনের চূড়ান্ত পতন ডেকে আনে? এতদিন সাধারণ মানুষের ধারণা ছিল রাজপথে থাকা শুধু সমন্বয়কারীরাই হয়তো তাৎক্ষণিকভাবে এই ঐতিহাসিক এক দফার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা আসল সত্যটি এবার জনসম্মুখে নিয়ে এসেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজ আলম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি স্পষ্ট করেছেন যে স্বৈরাচার পতনের সেই চূড়ান্ত এক দফার খসড়াটি মূলত রচনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম, আর সেই ঐতিহাসিক খসড়াটি লাখো জনতার সামনে পাঠ করেছিলেন নাহিদ ইসলাম। এই একটিমাত্র তথ্য পুরো জুলাই গণ অভ্যুত্থানের পেছনের কৌশলগত সমীকরণকে নতুন করে সামনে এনেছে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করলে অবাক হবেন। যখন রাজপথে গুলির সামনে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন, তখন নেপথ্যে বসে কারা পুরো আন্দোলনের রাজনৈতিক গতিপথ নিয়ন্ত্রণ করেছিলেন? এই প্রশ্নের সবচেয়ে বড় উত্তর হলেন সাদিক কায়েম। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে তিনি কেবল একজন সাধারণ সংগঠক ছিলেন না, বরং তিনি ছিলেন পুরো আন্দোলনের অন্যতম প্রধান থিঙ্ক ট্যাঙ্ক বা মাস্টারমাইন্ড। একজন ঝানু রাজনৈতিক বিশ্লেষকের মতো তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন। সাদিক কায়েম খুব ভালো করেই জানতেন, স্বৈরাচারের ভিত্তি কাঁপিয়ে দিতে হলে কেবল আবেগ দিয়ে কাজ করলে হবে না, প্রয়োজন একটি সুনির্দিষ্ট এবং আইনিভাবে শক্তিশালী রাজনৈতিক রূপরেখা। আর সেই রূপরেখাটি হলো এক দফা দাবি, অর্থাৎ শেখ হাসিনার পতনের দাবি। মাহফুজ আলমের স্ট্যাটাস থেকে এটি এখন দিবালোকের মতো স্পষ্ট যে রাজপথের উত্তাপকে একটি সুসংগঠিত রাজনৈতিক দাবিকে রূপান্তরিত করার সেই মেধাবী কাজটি অত্যন্ত সুকৌশলে সম্পূর্ণ করেছিলেন সাদিক কায়েম। ঠিক কী ঘটেছিল সেই শ্বাসরুদ্ধকর 2 আগস্টের রাতে, যখন আন্দোলনের প্রথম সারির 6 জন সমন্বয়ক ডিবি অফিসে বন্দী? মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে সেই রাতের এক অজানা ইতিহাস তুলে ধরেছেন। 28 থেকে 23 জুলাই পর্যন্ত দেশ জুড়ে যখন প্রতীকী আন্দোলন চলছিল, তখন আন্দোলনের গতিপথ নিয়ে ভেতরে ভেতরে চলছিল তীব্র বুদ্ধিভিত্তিক লড়াই। ডিবি অফিসে বন্দী থাকা সমন্বয়কদের যুক্ত করাটা তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। মাহফুজ আলম জানান, 2 তারিখ রাতেই একটি নির্দিষ্ট মহল থেকে অনলাইনে এক দফার ঘোষণা দেবার জন্য প্রচণ্ড চাপ আসছিল। কিন্তু মাস্টারমাইন্ডরা বুঝতে পেরেছিলেন, অনলাইনে এমন একটি বড় ঘোষণা দিলে তা সাধারণ মানুষের কাছে ততটা প্রভাব ফেলবে না এবং এর রাজনৈতিক ওজনও কমে যাবে। তাই তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেন যে 3 আগস্ট সরাসরি জনসম্মুখে কেন্দ্রীয় শহীদ মিনারে পবিত্র প্রাঙ্গণ থেকেই এই চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। এই কৌশলগত সিদ্ধান্তটি প্রমাণ করে যে তারা কতটা সুপরিকল্পিতভাবে প্রতিটি পা ফেলেছিলেন। অসহযোগ আন্দোলনের মতো এমন একটি সাহসী এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবার নেপথ্যের কারিগর আসলে কারা ছিলেন? মাহফুজ আলম অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, অসহযোগ আন্দোলনের ধারণাটি প্রথম তিনিই প্রস্তাব করেছিলেন। যদিও সেই সময় অনেকেই এই চরম পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিন্তু লক্ষ্য ছিল অত্যন্ত সুনির্দিষ্ট: দেশের সকল স্তরের মানুষকে এই আন্দোলনের সাথে একাত্ম হতে বাধ্য করা। এরপরেই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। রাতের অন্ধকারে সাদিক কায়েমকে দায়িত্ব দেওয়া হয় সেই অসহযোগ এবং এক দফা দাবির সেই নিখুঁত রাজনৈতিক খসড়া প্রস্তুত করার। সাদিক কায়েম তার অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে সেই রাতেই তৈরি করেন এক দফার সেই অমোঘ ঘোষণাপত্র। আর পরের দিন অর্থাৎ 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে সাদিক কায়েমের লেখা সেই ঘোষণাপত্রটি বজ্রকণ্ঠে পাঠ করেন নাহিদ ইসলাম। সাদিক কায়েমের কলম আর নাহিদ ইসলামের কণ্ঠ, এই দুইয়ের অভাবনীয় সমন্বয়ে সেদিন রচিত হয়েছিল নতুন বাংলাদেশের ইতিহাস।
একটি নিষিদ্ধপ্রায় ছাত্র সংগঠন হয়েও কিভাবে পুরো আন্দোলনের গতিপথ এত সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করেছিল ছাত্র শিবির। জুলাই গণ অভ্যুত্থানের একটি বড় শিক্ষণীয় বিষয় হল ছাত্র শিবিরের এই কৌশলগত নীরবতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েমের নেতৃত্বে ছাত্র শিবির অত্যন্ত সুসংগঠিতভাবে কাজ করলেও তারা কখনোই নিজেদের দলীয় ব্যানার বা পরিচয়কে সামনে আনেনি। তারা বুঝতে পেরেছিল দলীয় পরিচয় সামনে আনলে এই গণ অভ্যুত্থান বিভক্ত হয়ে যেতে পারে এবং স্বৈরাচারী সরকার এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ পেয়ে যাবে। তাই সাদিক কায়েম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সাধারণ শিক্ষার্থীদের কাতারে মিশে গিয়ে নেপথ্যের এই লজিস্টিক সাপোর্ট, রাজনৈতিক দিক নির্দেশনা এবং চূড়ান্ত খসড়া তৈরির মতো অতি গুরুত্বপূর্ণ কাজগুলো করে গেছেন। এক দফার মাস্টারমাইন্ড হিসেবে সাদিক কায়েমের এই ভূমিকা প্রমাণ করে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ছাত্র শিবিরের সাংগঠনিক দক্ষতা কতটা গভীর এবং সুদূরপ্রসারী ছিল। তবে কি এখন সময় এসেছে এই গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি করার? ঠিক এখানেই সবচেয়ে বড় সতর্কবার্তাটি লুকিয়ে আছে। মাহফুজ আলমের এই সত্য প্রকাশের পর স্বাভাবিকভাবেই সাদিক কায়েম এবং ছাত্র শিবিরের ভূমিকা নতুন করে প্রশংসিত হচ্ছে। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হল সমন্বয়ক এবং ছাত্র নেতাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখা। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে কোনো বিভেদ ছিল না। আজকেও নিজেদের মধ্যে কোনো বিভেদ বা কাদা ছোড়াছড়ি তৈরি হওয়া উচিত নয়। স্মরণ রাখা প্রয়োজন যে বিশাল গণ অভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কারো একার পক্ষেই এই আন্দোলনের একক কৃতিত্ব নেওয়া কোনোভাবেই উচিত হবে না। কারণ জুলাইয়ের সেই দিনগুলোতে রিকশা চালক থেকে শুরু করে গৃহিণী, সাধারণ চাকরিজীবী থেকে শুরু করে বৃদ্ধ বাবা মা, সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল। সাধারণ মানুষের সেই অকল্পনীয় ত্যাগ এবং স্পিরিটই মূলত এই আন্দোলনের মূল চালিকা শক্তি। সাদিক কায়েম যেমন খসড়া লিখেছেন, নাহিদ ইসলাম যেমন তা পাঠ করেছিলেন, ঠিক তেমনি সাধারণ মানুষ নিজেদের বুক পেতে দিয়ে সেই ঘোষণাকে বাস্তবে রূপদান করেছিলেন। তাই আজকের এই নতুন বাংলাদেশে যারা নেতৃত্বের আসনে আছেন আর যারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবার স্বপ্ন দেখছেন, তাদের অবশ্যই জুলাইয়ের সেই মূল স্পিরিটকে ধারণ করতে হবে। দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণের এই ইতিহাসকে সম্মান জানাতে হবে। নিজেদের মধ্যে কৃতিত্ব নেওয়ার লড়াই বা কোনো ধরনের রাজনৈতিক বিভেদ সৃষ্টি করলে তা জুলাইয়েরই সেই মহান স্পিরিটের প্রতি এক চরম বেইমানি হবে। সত্য ইতিহাস মানুষ জানবে, কিন্তু সেই সত্য যেন ঐক্যের ভিত্তি হয়, কোনো বিভেদের হাতিয়ার না হয়। সেটাই এখন সমগ্র জাতির একমাত্র প্রত্যাশা। প্রিয় দর্শক, শিবির এবং জামাত বিদ্বেষী হবার পরেও মাহফুজ আলমের করা এই পোস্টে সাদিক কায়েমকেই এক দফার মাস্টারমাইন্ড হিসেবে ঘোষণার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।